অর্থের সময় মূল্যের ধারণাটি আমার কি সম্পর্ক। ঠিক এরপর আমরা জানবো অর্থের, দেখো, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য। এই অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে ঠিক কি সম্পর্ক আছে, একটা এবং অপরটার মধ্যে পার্থক্য কি, আরো জানতে পারবো আমরা প্রকৃত সুদের হার নির্ণয় এবং এগুলো শেষে আমরা ঋণের কিস্তিটা কিভাবে নির্ণয় করতে পারি। এই যে আমরা ব্যাংক থেকে লোন নেই, এনজিও থেকে কিস্তি নেই, এই কিস্তিটা আমরা ঠিক কিভাবে পরিশোধ করতে পারবো, ঋণের কিস্তি নির্ণয় কি করতে পারবো আমরা শিখতে পারবো। এবং সবশেষে দেখো আছে সঞ্চয় স্কিমের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবা। আর আমরা জানি বরাবর মতোই আমরা এই শেষ করার পরে অপূর্ব সৃজনশীল, আমরা আর কথা না বলে আমাদের ক্লাসে চলে যাই। দেখো তো ক্লাসে শুরু করার আগে তোমার কাছে একটি প্রশ্ন রয়ে গেছে। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ? প্রশ্নটি ছিল যে আজকে 100 টাকা আর 1 বছর 100 সমান হবে কি না। প্রশ্ন ধরো 10 বছর যদি কেউ ধার নেয়, তাহলে পয়সাটা ফেরত দিলে সেই 10 বছর পর 100 টাকা আর আজকে 100 টাকা সমান কি না। দেখো অপশন আছে দুটো, হয় ইয়েস অথবা না। তোমরা আমাকে বলো তো যে আজকে 100 টাকা আর 1 বছর পর 100 টাকা কি সমান। একটু কমেন্টস আমাকে কি করো, জানাও। আচ্ছা ঠিক আছে, আমরা জানি অলরেডি একজন কমেন্ট করেছে, স্যার ক্লিয়ার শোনা যায় না, আপনার এখানে নেটওয়ার্ক আছে সমস্যা। আহ না কই, এই যে কাজই তো শুনতে পাচ্ছে। তুমি একটু কষ্ট করে তোমার মোবাইল ফোন স্পিকারটা একটু বাড়াও বা সাউন্ডটা বাড়াও, আসলে শোনা যাবে। তোমার কাজে ঠিক বলেছে যে আজকে 100 টাকা আর 1 বছর পর 100 টাকা কি না সমান না। তোমার অপশন কি সমান না। কেন সমান না, এই প্রশ্নটা আসে এবার। সমান না কারণ সেখানে কি, সেখানে আছে হচ্ছে সুদের হার। সুদের হার, এই সুদের হারের কারণে, এই সুদের কারণে কি হয় না, আজকের 100 টাকা আর 1 বছর পর 100 টাকা কি না সমান না। যেহেতু তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, এবার আসো দেখো পরবর্তী স্ক্রিনে দেখতে পাচ্ছ অর্থের সময় মূল্যের ধারণা। আমরা জানি অর্থের সময় মূল্যে, অর্থের সাথে সময় মূল্য যে আমরা কথাটা বলি, তাহলে এখানে আমরা দুটি জিনিস খুঁজে পাই। একটি হচ্ছে কি বর্তমান মূল্য এবং অপরটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। দেখো এখানে বর্তমান মূল্য ঠিক নিচে লেখা আছে কি ইংলিশে প্রেজেন্ট ভ্যালু। তার মানে বর্তমান মূল্য ইংলিশ কি প্রেজেন্ট ভ্যালু, এবং এটা সংক্ষেপে আমরা পিবি কি দিয়ে প্রকাশ করি, পিবি প্রেজেন্ট ভ্যালু মিন্স পিবি দিয়ে আমরা প্রকাশ করি। এবং একই সাথে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ ইংলিশ কি ফিউচার, আর ভবিষ্যৎ মূল্য ইংরেজি হচ্ছে ফিউচার ভ্যালু, যেটা আমরা সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করি, এ বেবি মিন্স ফিউচার ভ্যালু। এই টার্মস এই ওয়ার্ডগুলো তো মনে রাখতে হবে, কারণ এই পিবি তে যে প্রেজেন্ট ভ্যালু বোঝায় মানে বর্তমান মূল্য বোঝাচ্ছে, এফবি তে যে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য বোঝাচ্ছে, এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা পরবর্তীতে ম্যাথ করতে গেলে আটকে যাবা, ম্যাথটা ঠিক মতো করতে পারবে না। এখন অনেকে আবার বুঝে না যে বর্তমান মূল্য বলতে কি বোঝায় বা ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝায়। দেখো তাদের জন্য কি আছে, এই যে এখানে ছোট্ট একটি সংজ্ঞা দেওয়া আছে একদম এক লাইনে, যাতে তোমার বুঝতে খুব সুবিধা হয়। দেখো বর্তমান মূল্য বলতে কি বলা আছে, ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যটাই হচ্ছে কি বর্তমান মূল্য। একটু চিন্তা করো তো, তোমার পকেটে যে টাকাটা আছে, তো তোমার পকেটে এখন 50 টাকা আছে, এই 50 টাকা হচ্ছে কি এটা বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্যটা কি, ভবিষ্যৎ মূল্য বলছে ভবিষ্যৎ মূল্য। ধরো তোমার কাছে 50 টাকা, সেটা তুমি কি করলা, তোমার বন্ধুকে তুমি ধার দিবে, বা কাজের জন্য তুমি একটা জ্যামিতি বক্স কেনার জন্য, একটি ক্যালকুলেটর কেনার জন্য, বা তুমি এক দাওয়াতে যাওয়ার জন্য একটা সুন্দর ড্রেস সুন্দর জুতা কেনার জন্য আজকে টাকাটা কি করছো জমাচ্ছ। তুমি প্রতিদিন 10 টাকা 5 টাকা 20 টাকা তোমার টিফিনটা কি করছো জমাচ্ছ, জমিয়ে 1 বছর পর তুমি তোমার সেই সুন্দর স্বপ্নের জুতা জুড়ে কিনবে, ড্রেসটি কিনবে। তাহলে দেখো তুমি যে যে আজকের টাকাটা 1 বছর পর যে পাচ্ছ না, এটাই হচ্ছে কি অর্থের ভবিষ্যৎ মূল্য। তা আমরা জানি অর্থের সময় মূল্য, অর্থের বর্তমান মূল্য এবং অপরটি অর্থের ভবিষ্যৎ মূল্য। আর যে টাকাটা পাই সেটা কি অর্থের বর্তমান মূল্য, আর যেটা আমরা ভবিষ্যতে পাবো সেটা কি অর্থের ভবিষ্যৎ মূল্য। হ্যালো, হ্যালো। হ্যাঁ কানিস একটু বলো, শুনতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ স্যার কানিস বলো, বলতেছি শুনতে স্যার পাচ্ছি। স্যার এই যে এই অধ্যায়ের অঙ্ক স্যার আমার দুইটা সূত্র একটু বুঝতে ঝামেলা হয় অঙ্কতে। স্যার এই যে এফ বি সমান পি বি আচ্ছা ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার আসলে এন গুণ এম, এই একটা সূত্র।
আর আরেকটা হচ্ছিল ওকে ওকে। পিভি সমান হচ্ছিল এফ বি বাই হচ্ছিল 1 + I/m পাওয়ার হচ্ছিল m গুণ n। এই যে এই দুইটা সূত্র কখন কিভাবে বসাবো এটা তো আমার ঝামেলা অনেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কানিস, আমি তোমার প্রশ্ন বুঝতে পেরেছি, তুমি একটু আনমিউট করো, আই মিন সরি মিউট করো, বন্ধ করো। আমি তো কেবল শুরু করেছি, আশা করি তোমার ক্লাস শেষ হওয়ার আগেই প্রশ্ন উত্তরটা পেয়ে যাবা। আমি তোমাদের তো হচ্ছে কথা বলার সুযোগ দিয়েছি তাই না? যেহেতু তোমার প্রশ্ন করার তো সুযোগ আছে, উত্তরটা একটু আমি দেই, তারপর যদি না বুঝলে তুমি আবার আমাকে প্রশ্ন করবে, কেমন? তার মানে আমরা যদি বলি অর্থের বর্তমান মূল্য বুঝেছি, ভবিষ্যৎ মূল্য বুঝেছি। দেখো, এই যে আমাদের সবার প্রিয় জিনিসটা চলে আসছে, কানে যে প্রশ্নটা আমাকে একটু আগে করেছে। দেখো, এ তো শুধু ম্যাথমেটিক্স চ্যাপ্টার না, এখানে ম্যাথ আছে। এই ম্যাথ গুলো পারার জন্য আমার কিছু সূত্র লাগবে। তাহলে স্যার, এই অধ্যায়ে আমাকে মোট কয়টা সূত্র জানতে হবে? আমরা কয়টা সূত্র মুখস্থ করব, তাই না? দেখো, এখানে আমি কয়টা সূত্র লিখে দিয়েছি। একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই হচ্ছে কয়টা দেখো তো, পাঁচটা। তার মানে এই অধ্যায়ে যদি তুমি এই পাঁচটি সূত্র যদি একবার বুঝে ফেলতে পারো, এই পাঁচটি সূত্র বাইরে কোনো সূত্র নাই। এই অধ্যায়ে সব সূত্র আছে কয়টা? পাঁচটা। দেখো, আমরা একটু আগে বলেছিলাম টিভি দিয়ে কি বোঝায়। টিভি দিয়ে বোঝাচ্ছে কি? প্রেজেন্ট, PRES, প্রেজেন্ট ভ্যালু। এটা কি বোঝায়? বর্তমান মূল্য। বলতো এফবি দিয়ে কি বোঝায় স্যার? এফবি দিয়ে বোঝায় কি? ফিউচার ভ্যালু। যেটা বোঝাতে কি? ভবিষ্যৎ মূল্য। আর এই যে দেখো, এক হচ্ছে না এক, একটা হচ্ছে কি সূত্রের এক। আর এই যে আয়টা বোঝায় কি? আয়টা বোঝাচ্ছে হচ্ছে ইন্টারেস্ট বা সুদের হার, এটা প্রশ্ন দেওয়া থাকে। আর এই যে দেখো এন আছে না, এন, এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে স্যার বছর। তার মানে সূত্রের আগে সূত্র তো আমাকে দেওয়া আছে না, আমরা সূত্র মুখস্থ করি, বুঝে করি বা না বুঝে করি, সূত্র মুখস্থ করে ফেলি, কিন্তু সূত্রের মানে আমরা বুঝি না। তার মানে আমার এখানে সূত্র আছে, পিবি ইকুয়ালস টু এফ বি ডিভাইডেড 1 + I⁴ তাই তো প্রথম সূত্রের কথা আমি বলছি। তার মানে পিবি তে বোঝাচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমান মূল্য। এফবি তে বোঝাচ্ছে ফিউচার ভ্যালু, মানে ভবিষ্যৎ মূল্য। এক হচ্ছে সূত্রের এক, আই হচ্ছে সুদের হার যেটা প্রশ্নে দেওয়া থাকে, এন মানে হচ্ছে কি বছর বা মেয়াদ, এটাও কি থাকে প্রশ্নে দেওয়া থাকে। আচ্ছা রাফিন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ রাফিন, তুমি ডেটে জয়েন করেছো, বাট জয়েন করেছো। তার মানে ঠিক একই ভাবে দেখো তো, 3 নম্বর শুধু কি ছিল? এফ বি ইকুয়ালস টু পিবি 1 + I⁴ পি মানে কি? বর্তমান মূল্য, রাইট? এ আই, ওয়ানটা কি বা একটা হচ্ছে সূত্রে এক, এটা চেঞ্জ করা যাবে না, এখানে দুই তিন লেখা যাবে না, এক মানে একই লিখতে হবে। আই হচ্ছে সুদের হার যেটা প্রশ্নে দেওয়া থাকবে, এন হচ্ছে মেয়াদ। দেখো, আর 2 নম্বর সূত্র ছিল কি? একই সূত্র। দেখো, 1 নম্বর সূত্র, এই সূত্রটা, আর 2 নম্বর সূত্র কিন্তু দেখো সেম, কিন্তু একটু ডিফারেন্ট। সেটা কি? এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে আইনসি কি নেই? এম নেই, কিন্তু এখানে আইনসি কি আছে দেখো তো বাবা, এম আছে। ঠিক একই ভাবে এখানে শুধু এন আছে, এখানে কি আছে? এর সাথে এমটা গুণাকারে আছে। তার মানে 1 আর 2 নম্বর সূত্র কি একই সূত্র, শুধু কি একটা এম নাই আর একটা এম আছে। ঠিক একই ভাবে 3 আর 4 নম্বর সূত্র দেখো তো একটু, এই দুইটা সূত্র কি? 3 আর 4 সেম সূত্র, শুধু একটি পার্থক্য। পার্থক্যটা কি বলতো? 3 নম্বর সূত্রে কি নাই? এম নাই। আর 4 নম্বর সূত্রে কি আছে? এম আছে। দেখো, 4 নম্বর সূত্রে আইন নিচে এম ভাগ আকারে আছে, আর এন এর সাথে এমটা কি আকারে আছে? গুণ আকারে আছে। দুশ্চিন্তা কিছু নেই। আমি অবশ্যই একটু বেশি আমার ম্যাথ প্র্যাকটিস করবো, অনুশীলন করব, তখন বুঝতে পারবা যে কোন প্রশ্নে থাকলে কোন সূত্রটা প্রয়োগ হবে, এবং কোন প্রশ্নে উত্তরটা কিভাবে আমরা সহজে করতে পারি। দেখো, 5 নম্বর সূত্র হচ্ছে কি? EAR, একটা সূত্র আছে। এই সূত্র, এই মোট হচ্ছে কয়টা সূত্র? 5 সূত্র। আমরা একটা একটা করে আজকে আমরা অনেকগুলো ম্যাথ করব, ঠিক আছে? ম্যাথ শেষে তোমাদের সকল প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবা। চলো আমরা ম্যাথে চলে যাই। দেখো, এই অধ্যায়ে সবচেয়ে সহজ একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছি। প্রশ্নটা ছিল কি? সুদের হার 10% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত? পরীক্ষা তো এমন প্রশ্নই থাকে তাই না? যদি আমরা একদম সহজ দিয়ে শুরু করেছি, এই সহজ একটা প্রশ্ন চিন্তা করো। দেখুন কি কি দেওয়া আছে। সুদের হার কত পার্সেন্ট স্যার? 10%। তাহলে আমি কি বলছিলাম? আই মানে কি সুদের হার, তাই না? কত পার্সেন্ট? 10%। আর আমরা অঙ্কে সরাসরি 10% লিখতে পাই না, এটাকে কি করতে হবে? আমাকে ভাঙতে হবে। মানে 10কে যদি আমি 100 দিয়ে ভাগ দেই, তাহলে আমার কত আসবে? 0.10। 5 বছর মেয়াদ, মেয়াদ কত বছর? 5 বছর। তার মানে এন এর মান দেওয়া আছে কত স্যার? দেওয়া আছে 5।
দেখো তো একটু, পরের 100 টাকা, কিসের টাকা? পরের। তার মানে এই 100 টাকা আমার কাছে এখন আছে? নাই। কবে পাবো? 5 বছর পরে পাবো। তাহলে 5 বছর পরে 100 টাকা, এটা কি বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য? বলো তো একটু। অবশ্যই এটা কি, এটা ভবিষ্যৎ মূল্য। আর ভবিষ্যৎ মূল্য যখন আমরা কি দিয়ে প্রকাশ করি স্যার? আমরা প্রকাশ করি এফবি দিয়ে। তার মানে এফবির প্রাইস কত? 100 টাকা। আর বের করতে বলছে কি স্যার? বর্তমান মূল্য। বর্তমান মূল্য জিনিস কি? প্রেজেন্ট ভ্যালু। এটা তো বের করতে বলছে। তাহলে আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব? যেহেতু আমাকে বলছে বর্তমান মূল্য বের করতে, প্রেজেন্ট ভ্যালু বের করতে, অবশ্যই আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্রটি লিখবো। চলো আমরা সূত্রটা লিখে ফেলি। তার মানে সূত্র হবে কি? পিবি ইকুয়ালস টু এফ বি ডিভাইড বাই 1 প্লাস আই আর হচ্ছে কি এন। তোমরা কি সুরা ধরতে পারছো যে কোথায় কোন সুরা প্রয়োগ করলাম? দেখো, প্রশ্ন যে সুদের হার 10% দেওয়া ছিল, বছর 5 বছর দেওয়া ছিল, এবং 5 বছর পরে 100 টাকা যেটা ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল। আর বলছে কি বর্তমান মূল্য বের করতে, যেহেতু বর্তমান মূল্য বের করতে বলছে, তার আমরা কি করব? পিবি সূত্রটি প্রয়োগ করব। ঠিক আছে। এখন দেখো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এফবি একটা মান দেওয়া আছে, কত দেওয়া ছিল? এই যে দেখো 100 টাকা। আমরা তাহলে এফবি সমান কি লিখবো? পরে 100 বসিয়ে দেই। আর এক তো হচ্ছে সূত্রের এক, এই জন্য আমরা এক লিখেছি। আর প্লাস প্লাস লিখবো। আই মানে কি? সুদের হার কত? 0.10, রাইট? আর এন মানে কি স্যার? এন মানে হচ্ছে কি মেয়াদ বা বছর। সেটা কত? সেটা হচ্ছে 5 বছর। তাহলে একটু দেখি তো, উপরে তো 100 100ই থেকে যাবে তাই না? আর এখানে কি থাকবে? 1.10। 0.10 সাথে এক যোগ করলে কি থাকবে? 1.10 থেকে যাবে। এবার আসো, এবার যদি এটা যদি আমরা কাজ করি তাই না, যদি পাওয়ার যদি ক্যালকুলেশন করি, তাহলে স্যার কত আসবে? তোমরা এই ক্যালকুলেশন করতে পারো? দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 62.09 টাকা। তার মানে কেউ যদি আজকে 62 টাকা রাখে, সেটা তারপর হয়ে যাবে 10% কত টাকা হয়ে যাবে স্যার? হয়ে যাবে সেটা 100 টাকা। তোমরা কি বুঝতে পারছো? আর যদি নাও বোঝো আমাকে একটু জানাবে। আমি তো সবচেয়ে সহজ প্রশ্ন দিয়ে শুরু করেছি। আমরা ধীরে ধীরে ডিটেলস ম্যাথে যাব। আতঙ্কের কিছু নেই। তার মানে সুদের হার যদি 10% হয়, 5 বছর পর 100 টাকার আজকের ভ্যালু, আজকের বর্তমান মূল্য কত হচ্ছে স্যার? হচ্ছে আমার 62.09 টাকা। মনে থাকবে? চলো, যদি এটা বুঝে থাকো, তাহলে আমরা কি করব? আমরা আরো একটি ম্যাথে চলে যাই। দেখো, ঠিক একই টাইপে আরেকটি প্রশ্ন আছে। 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? তাহলে আমরা প্রথমে কি করে ফেলবো? ঝটপট যে মানগুলো প্রশ্নে দেওয়া হয় সেগুলো কি করে ফেলবো? টুকে ফেলবো। যেহেতু 10% হার বলছে, তার মানে সুদের হার কত স্যার? সুদের হার 10%। আমি এখানে সুন্দর করে লিখবো আই ইকুয়াল টু কত? 10% সমান সমান 0.10। বর্তমানে 100 টাকা, কিসে 100 টাকা? বর্তমানে। তার মানে কি? এটা প্রেজেন্ট ভ্যালু, রাইট? তার মানে কি লিখবো আমরা? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 100 টাকা। দেখো, মেয়াদ কতদিন আছে? 5 বছর। তাহলে আমার এন এর মান কত আসবে? এন এর মান আসবে কি? 5 বছর। পরের ভবিষ্যৎ মূল্য চেয়েছে, কি চেয়েছে? ভবিষ্যৎ মূল্য চেয়েছে। তার মানে আমার কি এফবি সমান সমান কত সেটা বের করতে হবে। তার মানে বলতো আমার এখানে কোন সূত্র প্রয়োগ করতে হবে? আমার সেটা হবে কি ফিউচার ভ্যালু। কারণ কি এফবির মানটা আমার কাছে নেই, এটা তুই বের করতে বলছে। চলো আমার সেটা লিখে ফেলি। তাহলে কি লিখবো? এফবি ইকুয়ালস টু পিবি 1 প্লাস আই পাওয়ার কি হচ্ছে? পাওয়ার হচ্ছে এন। দেখো, দেখতে পাচ্ছ কিনা? এটা কারেক্ট হয়ে গেল। তোমাদের একটু মুছে পরিষ্কার করে লিখে দিই, কেমন? 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে দেখো তো, এই প্রশ্নে তো আগে থেকেই পিভির মানটা দেওয়া আছে। এটা কত ছিল? 100। বসিয়ে দিলাম। এক তো সূত্রে আয়ের মান ছিল কত স্যার? এই 0.1। 0.1, যে এন এর মান কত? এন এর মান হচ্ছে 5 বছর। তাহলে আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাই না, তাহলে এই একই সাথে যোগ করব কি? এই 0.1 যদি যোগ করি তাহলে কত আসে বাবা?
আসে হচ্ছে 1.10। এটার সাথে কি করবা? 5 পাওয়ার আকারে, রাইট? 5 যদি পাওয়ার আকারে দেই তাহলে কত আসবে একটু ক্যালকুলেশন করে নাও। 1. এরপর পাওয়ার যে কি থাকে, যদি 5 থাকে, কেন 5? কারণ মেয়াদ 5 বছর। তাহলে যে মানটা আসবে সেটার সাথে গুণ করবো কি আমরা 100। তাহলে কত আসে দেখো, আসে সম্ভবত 161.05 টাকা। তার মানে 10% সুদে তুমি যে আজকে 100 টাকা 5 বছরের জন্য জমাও, তাহলে 5 বছর পর সে টাকার মূল্য হবে কত? 161.05 টাকা। দেখো, সবচেয়ে সহজের প্রশ্ন আমরা শুরু করেছি। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে বাবার একটু কষ্ট করে জানাও। তোমাদের তো ভয়েস কথা শোনার জন্য আমি অধীর করে বসে আছি। তাহলে আমরা ধীরে ধীরে আরেকটু গভীরে, আরেকটু জটিল জটিল ম্যাথের দিকে যাব। একটু আমাকে তোমরা রেসপন্স করে জানাও তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বলছে আসসালাম, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রাফিন। আচ্ছা, ওকে। শাইনুর স্যার আছে, শাইনুর স্যার তোমাদের ফাইন্যান্সে আইটি ক্লাস নেবে শেয়ার ও বন্ডের উপরে, হ্যাঁ? কেমন? শাইনুর স্যারের জন্য দুশ্চিন্তা করার কিছু নেই। ওকে, চলো, আমরা দুইটা ম্যাথ করেছি, এবার আমরা আরেকটি ম্যাথে যাই। এই দেখো, যেমন প্রশ্ন কি একটু বড় হয়েছে তাই না? তা চলো আমরা প্রশ্ন পড়ি। বলছে, যদি তুমি, তুমি বলতে তোমাদের কথা বলছি, 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, তবে 1 বছর পর তুমি কত টাকা পাবে? ধরো, এই প্রশ্ন দেখে তো স্যার এখন আমি বুঝতেছি না তাই না? আমি কি হয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি, আমি আওলায় ফেলছি। এতক্ষণ দুইটা মাস সহজ ছিল, এখন কি করব স্যার? এখন তো আমি বুঝছি না। চিন্তার কিছু নেই, আমরা কি করব, আগের ভাই একটা একটা করে ধরে আমরা কি করবো, মানগুলো লিখে ফেলবো। বিকা বলছো স্যার আমরা সবাই শাইনুর স্যারের ক্লাস অনেক ভালো বুঝি তাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা শুরু করি। শাইনুর স্যার তোমাদের ক্লাস নেবে, দুশ্চিন্তা কিছু নেই। চলো, তাহলে আমরা প্রথমে কি করব, এই ম্যাথটা আর যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেগুলো একটা একটা করে কি করবো, আমরা মানগুলো লিখে ফেলবো যে প্রশ্নের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে। প্রথমে দেখো তো বলেছে কি, যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে, তার মানে সুদ মানে কি, আয়, ইন্টারেস্ট। তার মানে আয়ের মানটা কত দেওয়া আছে বলো তো? দেওয়া আছে 10%, যেটা কি 0.10। চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো। ব্যাংকে জমা রাখতে বলতে কার কথা বলছে? আজকে, বর্তমান জমা রাখো, তাই না? তার মানে এটা কি, এটা দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। ক টাকা? 100 টাকা। এই যে 100 টাকা প্রশ্নে দেওয়া আছে। জমা রাখো এবং তুমি জানো এবার চক্রবৃদ্ধি সুদ পাবা 12, তাই না? তবে 1 বছর পর, খেয়াল করো এখানে কি বলছে, 1 বছর পর। তার মানে আমরা পেয়েছি এন এর মান, এন মানে কি মেয়াদ, মেয়াদ কত বছর? 1 বছর পর। তাহলে তুমি ক টাকা পাবা, ক টাকা মানে কি 1 বছর পরে ক টাকা পাবা। তার মানে চেয়েছে কি, ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্যটা আমাদের বের করতে হবে। সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস দেখো, এখানে একটা নতুন তথ্য আছে, সেটা কি জানো? দেওয়া আছে কি, 12 বার। কি দেওয়া আছে? 12 বার চক্রবৃদ্ধি হবে। এই চক্রবৃদ্ধি কথাটা বললে প্রশ্নে কি বলছি, এই চক্রবৃদ্ধি কথা যদি বলেই দেয়, তাহলে প্রশ্নে কি যুক্ত হবে নতুন করে? এম। এম মানে কি, চক্রবৃদ্ধি, কম্পাউন্ড, হ্যাঁ? তাহলে এম এর মান কত বছর চক্রবৃদ্ধি, বছর কয়বার? 12 বার। তাহলে এম এর মান কত হবে স্যার? এর মান হবে কি, 12। তাহলে চলো আমরা একটি সূত্র লিখে ফেলি, হ্যাঁ? তো আমার এখানে ফিউচার ভ্যালু চেয়েছে, তাহলে আমরা কি লিখবো, ফিউচার ভ্যালু সূত্রটা লিখে ফেলবো। ফিউচার ভ্যালু জানি আমরা কি, পিবি 1 + আই বোঝাবে কি এন। আমরা তো এতক্ষণ এইটুক জানতাম তাই না, সবচেয়ে সহজ সূত্র আমরা জানতাম, আগের মধ্যে যেটা আমরা করেছি এটুকু আমরা বুঝেছি। বুঝতে পেরেছি না? দেখো তো এখানে এক, একের জায়গায় 1 বসাবো, এখানে আয়ের মান দেওয়া আছে, পিবির মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, কিন্তু নতুন করে এখানে কি আছে, এম এর মান দেওয়া আছে। কারণ কি, এটা চক্রবৃদ্ধির ম্যাথ। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো স্যার, শুধু একটাই থাকবে, শুধু আয়ের নিচে কি বসাবো, আয়ের নিচে বসাবো আমরা এম। আর আয়ের নিচে এম বসাও, ঠিক একই ভাবে এন এর সাথে গুণ করবো কি এম। কি বললাম আবার বলছি, যে প্রশ্নের চক্রবৃদ্ধি দেওয়া থাকে, দেখো এই যে এখানে চক্রবৃদ্ধি দেওয়া আছে না 12, মানে বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, সেক্ষেত্রে এম এর মান হবে কত, 12। এম যেহেতু চলে এসেছে, তাহলে আয়ের নিচে কি বসাবো আমরা, এখানে এম বসাবো, এবং এই দেখো যেখানে এম বসিয়ে দিয়েছে, রাইট? এবং একই সাথে এন এর সাথে কি হবে, আমার এমটা গুণ হয়ে যাবে।
এই হচ্ছে কি ফর্মুলা সূত্র। তাহলে এবার আমরা চলো আমার মানগুলো বসিয়ে ফেলি। পিবি এর মান প্রশ্নে দেওয়া আছে না কত? 100। একের মান তো একই বসবে। আয়ের মান কত? 0.10। এম এর মান কত যাবে স্যার? 12। এন এর মান কত দেওয়া আছে? 1। এর সাথে এম কত আছে? 12। চলো এটা যদি আমরা কাজ করি তাহলে কি হবে? 100 100 জায়গায় থেকে যাবে। 1 যোগ 0.10 ডিভাইড বাই 12। আর একসাথে 12 গুণ করলে কত হয় আমরা সবাই জানি? হয় কত? হয় হচ্ছে কি 12। চলো এবার এটা কি করতে হবে? সহজভাবে ক্যালকুলেশন করতে হবে। তোমাদের সবার হাতে ক্যালকুলেটর আছে না? আমাদের সবার যে সমস্যাটা হয়, আমাদের স্যার ম্যাথ গুলো করতে পারে কিন্তু ক্যালকুলেশন অনেকে কি করতে পারে না, করতে পারে না। তো বিশাল একটা সমস্যা। এই সমস্যা করতে যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা, আমি তোমায় দেখাই দিব কিভাবে ম্যাথের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ধরে ধরে একটি একটি সংখ্যা ধরে ধরে ক্যালকুলেশন করতে হয়। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। চলো দেখো আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে কি করবা? প্রথমে দেখো এই যে 0.10 আছে না, দেখতে পাই 0.10 আছে না, এটা তুলবা। কারো 0.10 প্রথমে কি এটা করে তুলবা, 0.0 তুললা, রাইট? এবার কি হবে? এটা 12 দিয়ে ভাগ দিবা, কারণ 12 দিয়ে ভাগ আছে। দিলে দেখো কত আসে? 0.0088 এরকম একটা সংখ্যা আসবে। এর সাথে কি করবা? যোগ করবা। কত যোগ করবো বলো তো? 1 যোগ করবো, রাইট? যদি 1 যোগ করো তাহলে কত আসে? আসবে হচ্ছে 1.00 আর 3 3 এরকম অনেকগুলো সংখ্যা আসে, রাইট? এটার পর কি করতে হবে স্যার? এটার পর দিতে হবে পাওয়ার। পাওয়ার কত দিব? পাওয়ার দিব 12। কেন 12? কারণ এখানে 12 দেওয়া আছে। যদি 12 পাওয়ার দাও তখন আসবে কি? তখন আসবে একসাথে গুণ থাকবে কি 1 দশমিক, মানে 1.04713067। তাহলে এর সাথে যে 100 গুণ দিয়ে বসো, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 110.4713 টাকা। তার মানে আজকে যদি আমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখি এবং 12 বার চক্রবৃদ্ধি হয়, তবে এক বছর আমি কয় টাকা পাবো? 110 টাকা পাবো। দেখো বুঝতে পেরেছো কিনা? অনেকে বলতে পারো স্যার দশমিকের পর তো অনেক সংখ্যা, 0.4713, এখানে 1.1047, অনেকগুলো সংখ্যা, আমরা কি এতগুলো সংখ্যা পরীক্ষা নেব? না, এটা তোমার উপর সিদ্ধান্ত নির্ভর করছে। তুমি চাইলে সবগুলো সংখ্যা নিতে পারো, তাহলে তোমার অ্যান্সারটা অনেক বেশি সঠিক, একদম হুবহু চলে আসবে। আর যদি মনে হয় না অনেক কষ্ট হয়ে যাবে, এত সংখ্যা আমি নিতে পারবো না, তাহলে কি করবা? এই দশমিকের পরে শুধু দুইটা সংখ্যা নিবা, 110.4713। বলো এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমরা কি করব? আরেকটি ম্যাথে যাব। জি স্যার, ক্লাস প্রশ্ন বুঝতে করেছো, পারছি। আপনার ক্লাস ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এখানে নতুন জয়েন করেছি। সায়ন স্যারের উপর আসলে অনেকগুলো প্রেশার পড়ে যাচ্ছে, উনি একসাথে অনেকগুলো ক্লাস নিচ্ছে। আবার তোমাদের জন্য উনি একটি বই লেখারও কাজ করছে। এই জন্য ওনাকে আমি একটু সাপোর্ট দেওয়ার জন্য ক্লাসটা নিচ্ছি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবা, আমি ওই যে আরো ভেঙে ভেঙে আরো ডিটেলসে একদম স্টেপ স্টেপ করে করে বুঝাই দেবো, হ্যাঁ? চলো আমরা আরেকটি ম্যাথে যাই। দেখো এতক্ষণ ছিল কি আমাদের একটি একটি এক লাইনের প্রশ্ন। পরীক্ষাতে আসলে এইভাবে প্রশ্ন আসে না, তাই না? পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে? পরীক্ষা আসে এই দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম করে একটা সৃজনশীল প্রশ্ন চলে আসে। এটা তো অনেক সমস্যা হয়। অনেকে কি করে শুধু একটা ম্যাথ দিলে করতে পারে, কিন্তু প্রশ্ন যখন সৃজনশীল আকারে আসে আমাদের মাথায় কি উঠে যায়? আহ স্যার আর পারতেছি না, মাথাটা শেষ। হ্যাঁ, ইস, মনে পড়ছে পড়ছে বললে কি হচ্ছে না, মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? চলো একটা অনুসরণ করি যে আসলে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন কেমন আসে। এই তোমরা দেখো যে ম্যাথে দেখতে পাচ্ছ, এটি একটি বোর্ড কোশ্চেন। 2024 সালে কোন একটি এই প্রশ্নটি এসেছে। চলো আমরা কি করি, আমরা কি প্রশ্নটি একটি পড়ে নেই। দেখো প্রশ্নে বলেছে সুবর্ণ বাবার চাকরি, একটা মানুষ যার বাবার কি আছে, যে চাকরি হতে অবসর গ্রহণ করেছে, তাই না? খুবই দুঃখের বিষয় যে সুবর্ণর বাবা চাকরি থেকে কি করেছে? অবসর, রিটায়ারমেন্ট চলে গেছে। এবং তিনি বলতে তার বাবা ইচ্ছা একবারে 10 লক্ষ টাকা পেতে চায়। কয় টাকা পেতে চায়? 10 লক্ষ টাকা পেতে। এই অ্যামাউন্ট গুলো কি করবা? প্রশ্ন বসাতে একটু ঢাকায় নিবা, তাহলে তোমার তথ্যগুলো খুঁজতে সুবিধা হবে। তার মানে তিনি এক বছর পরে কি চায়? 10 লক্ষ টাকা। কত টাকা? 10 লক্ষ টাকা কি করবো? আমি দাগ দিয়ে নিব। টাকা পেতে চান ব্যাংকের বার্ষিক সুদের হার। তার মানে সুদের হার দেওয়া আছে, কত দেওয়া আছে? 12%। সুবর্ণ
10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। তারপরে বলছে সাম্য ব্যাংক বার্ষিক 15% হারে, আরেকটা clause কি, 15% হারে 40,000 টাকা দেবে। অপরদিকে শান্ত ব্যাংক বলতেছে কি, 14%, কি বলছে, 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। এবার প্রশ্নে বলছে সুবর্ণর বাবাকে ইচ্ছা ব্যাংক, মানে এখানে দেখো তো কয়টা বলছে, দুইটা, কত টাকা জমা রাখতে নির্ণয় করো। এবং পরে একটি বলছে কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা সুবর্ণর জন্য লাভজনক হবে তা গাণিতিক ভাবে কি করো, বিশ্লেষণ করো। একটু খেয়াল করো, এখানে প্রশ্নে মনে হচ্ছে একটু কারেকশন হবে, তাই না? এখানে ইচ্ছাটা হবে না, এখানে কি হবে, এখানে হবে কি, এখানে হবে সাম্য ব্যাংক। কি হবে এখানে, সাম্য। তার মানে প্রশ্ন ছিল সুবনের বাবাকে সাম্য ব্যাংক কত টাকা জমা রাখতে হবে, আর পরে বলছে কি কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা সুবর্ণের জন্য লাভজনক হবে তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। রাইট, চলো এবার আমরা তাহলে ম্যাথটা করে নিই। ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো এরকম আরো কি আছে, এরপর আরো একটা আমরা দিয়েছি। তাহলে এটাও কি তোমরা করতে পারবা, বাসায় প্র্যাকটিস করতে পারবা। এটা একটি কি প্রশ্ন, সহজ প্রশ্ন, এটা একটি না একটি বড় কোশ্চেন। তোমরা চাইলে এই ম্যাথটিও সলভ করতে পারো। আমার মনে হয় এই ম্যাথটি তোমরা সহজ, আগে ম্যাথটির চেয়ে। হ্যাঁ, আমরা চাইলে আগে এই ম্যাথটি করি, তারপর স্টেপ বাই স্টেপ ওই ম্যাথটা করলে ওই ম্যাথটা একটু সহজ মনে হয়ে যাবে। চলো এই প্রশ্ন আমরা একটু পড়ি। দেখো প্রশ্নে বলছে জনাব আদনান 5 বছর পর 2 লক্ষ টাকা, 5 বছর পর কত টাকা স্যার, 2 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। সঞ্চয়ী ব্যাংক তাকে বার্ষিক 10% সুদে প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে ভরসা ব্যাংক 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তার মানে একটা প্রশ্ন বলছে 5 বছর পরে 2 লক্ষ টাকা পেতে হলে যেরকম আদনানকে ভরসা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে নির্ণয় করো। আর পরে প্রশ্নটি বলেছে কোন ব্যাংকে টাকা জমা রাখা জনাব আদনানের জন্য বার্ষিক বা অধিক লাভজনক বলে তুমি মনে করো। দেখছো এই প্রশ্নের তুলনায় সহজ না আগেরটার চেয়ে, কারণ একটা ধারাবাহিকতা আছে, তাই না? এটা যদি সলভ করো এটার চেয়ে আরেকটু কঠিন, এটা বুঝতে পারলে ওটা তোমার জন্য খুব সহজ মনে হয়ে যাবে। চলো ম্যাথটা আমরা করি। আমি তোমাদের প্রথমে কি বলেছিলাম, যে প্রশ্ন পাওয়ার সাথে সাথে কি করতে হবে, এই তথ্যগুলো নিতে হবে। যেমন দেখিয়েছি, যেরকম আদনান কত বছর, দেখো তো এই যে 5 বছর, ইস্টা দিয়ে দিলাম, কত বছর, 5 বছর পর, টাকা, এই যে প্লাস 2 লক্ষ টাকা, রাইট। পাওয়ার আশায় বর্তমানে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। তো একটু খেয়াল করো, আমি যে এমন করে লিখে ফেলি, তাই না? প্রথমে আমরা কি লিখবো তাইলে, যদি ঘ নাম্বারটা করি এখানে করে দেখাই বুঝতে সুবিধা হবে। আয়ের মান, রাইট, কত বলছে, দেখো তো এখানে কত বলছে, সঞ্চয়ী ব্যাংক তাকে বার্ষিক 10% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে ভরসা ব্যাংক কি বলছে, 9.5%। আমরা গ নাম্বার ম্যাথটা কোন ব্যাংকের করতে বলছে, 5 বছর পর 2 লাখ টাকা পেতে হলে যে আদনানকে ভরসা ব্যাংক, কোন ব্যাংক বলছে, ভরসা ব্যাংক। তাহলে আমরা ইন্টারেস্টটা কোন ব্যাংকে নিব, এই দেখো ভরসা ব্যাংক দেওয়া আছে, কত সেটা, 9.5%, রাইট। এই 9.5%, এটা যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে বলো তো এটা কত আসবে, ভাগ যে 100 দিই তাহলে আসবে কি, 0.095। আয়ের মান পেয়েছি, আয়ের মানে কি সুদের হার। যদি এখানে বলছে বর্ষে বাংলাদেশে 5% হারে মাসিক চক্রবৃদ্ধি, তার মান কত আসবে, 0.095। মাসিক চক্রবৃদ্ধি, আমি বলছি মাসিক চক্রবৃদ্ধি থাকলে কি হবে, এম আসবে, তাই না? মাসিক মানে কি, এম মানে মান্থ, বছরে কয়টা মাস হয়, বছরে 12, তার এম এর মান কত আসবে, 12। দেখো, আর বলছে বছর কত বছর, এই যে বাস এখানে দেখো 5 বছর, তার মানে এন এর মান কত আসবে স্যার, এন এর মান আসবে 5 বছর। ক টাকা, 2 লক্ষ টাকা পাওয়ার আশায়, 2 লক্ষ টাকা সে এখন পাবে না, সে কখন পাবে, সে পাবে 5 বছর পরে ভবিষ্যতে। তার মানে 2 লক্ষ টাকা কি, এটা হচ্ছে এ ফিউচার ভ্যালু। ক টাকা স্যার, 2 লক্ষ টাকা। আর আমাকে বের করতে হবে কি, পিবি, মানে কি, প্রেজেন্ট ভ্যালু। দেখো এখানে বলে দিয়েছে 5 বছর পর 2 লক্ষ টাকা পেতে হলে যেন আদনানকে ভরসা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, মানে এখন তাই কত টাকা জমা রাখতে হবে, মানে কি বের করতে হবে আমার, কে এখন প্রেজেন্ট ভ্যালু করতে হবে। চলো আমি ম্যাথটা কি তোমাদের নিচেই করেই দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাদের অপর সাইডে যে বারবার কোশ্চেন দেখাশোনা যে ঝামেলা সেটা আর পোহাতে হবে না। তাই সূত্র আমরা কি লিখবো, চলো লিখবো কি, পিবি
ইকুয়ালস উপরে যাবে কি এফ বি, তাই না? নিচে যাবে 1 প্লাস আই, উপরে যাবে এন। এটা আমার নর্মাল স্বাভাবিক ছোট ছোট সূত্র, এটা আমরা সবাই জানি। কিন্তু দেখো তো এখানে তো সবগুলো মান আছে, তাই না? আই এর মান আছে, এম এর মান আছে, এন এর মান আছে, এ বির মানও আছে। দেখো এখানে এম এর মানটিও আছে। যেহেতু এম এর মান আছে, তাহলে কি করতে হবে? আমাকে সূত্রের সাথে একটা এম সংযুক্ত করতে হবে। তার মানে সরাসরি আই নিচে কি বসবে? এম বসবে, এবং এর সাথে কি হবে? এম টি গুণ আকারে চলে যাবে। এই ছিল সূত্র। এই সূত্রগুলো আমি কিন্তু স্লাইডের শুরুতেই পাশের সূত্র তোমাদের দেখিয়েছি। চলো, এবার আমরা কি করব? আমরা মানগুলো ঝটপট বসিয়ে ফেলি। এ বির মান কত দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল 2 লক্ষ টাকা, রাইট? আর এখানে কি আছে? এক তো সূত্রে এক, আর এর মান কত? 0.095। এর মান কত? এম এর মান স্যার 12। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 5। আর এম তো গুণ, এম এর মান হচ্ছে কত? 12। দেখতে পাচ্ছ? আমি যদি একটু মুছে দিই, তা তোমার হয়তো আমার একটু কি হয়ে যাবে? বেড়ে যাবে। তোমাদের ম্যাথ গুলো করতে বা দেখতে সুবিধা হবে। দেখো, তার মানে আমার উপরে যাবে কি? উপরে তো 2 লক্ষ সেমি থাকবে, এটা তো চেঞ্জ হবে না। এবার যে আমি যোগ বিয়োগ করি, তাই না? দেখো যোগ বিয়োগ কিভাবে করবা? অনেক কিন্তু ম্যাথ পারো, সূত্র সবই হয়, যোগ বিয়োগ করতে পারে না, ভুল হয়ে যায়। তখন তো একদম জিরো। প্রথমে এই যে দেখো, এই যে 0.095 দেখতে পাচ্ছ? এটা কি? এটা প্রথমে ক্যালকুলেট তুলবো, 0. রাইট, 0.95। এটা ভাগ দেবো কি দিয়ে? বারো দিয়ে ভাগ দেবো, কারণ বারো দেখো, এই যে বারো দিয়ে ভাগ আছে। যে বারো দিয়ে ভাগ দাও, আসবে কত? 0. দেখো ক্যালকুলেট আছে না? 0.07916, অনেক সংখ্যা থাকবে, তাই না? যেটা আসবে সেটা যোগ করবে কি? যোগ করবো আমরা এক। তা যোগ করলে কি আসবে? এখানে আমার আসবে 1.00791 এটি আসতেছে। আর উপরে দেখো তো, 5-এর সাথে 12 কি আকার আছে স্যার? 5-এর সাথে 12 আছে কি? গুণ আকার আছে। তাহলে 5-এর সাথে 12 গুণ দিলে কি আসে? আসে 60। এবার চলো আমরা কি করি? ক্যালকুলেশন করবো। উপরে তো 2 লাখ, 2 লাখের জায়গায় থেকে যাবে, তাই না? এবার যে সংখ্যাটা আমরা লিখলাম, যে ছিল 1.00791 এটার পর কত আছে? পর আছে কত? পর আছে স্যার 60, রাইট? আমরা যদি 60 যদি দেই, তাহলে বলতো কত আসবে এখানে? আসবে হচ্ছে 1.505041317। চাইলে যদি বড় মনে হয়, তোমরা দশমিকের পর শুধু দুইটা সংখ্যাও কি করতে পারো? নিতে পারবা। চাইলে দশমিকের পরে তোমরা দুইটি সংখ্যাও কি করতে পারবা? নিতে পারবে। যে সংখ্যাটা আমরা পেলাম, রাইট? এখন আমরা কি করব স্যার? এখন আমরা যে করবে 2 লাখ টাকাকে এটাতে ভাগ দিব। চলো তাহলে তোমাদের ক্যালকুলেটর তুলে ফেলো। 2 লাখ ভাগ যে সংখ্যাটা ছিল 1.605041317 যদি করি তাহলে কত আসে দেখো তো? তাহলে কত আসে? আসে হচ্ছে 1,24,607.38 টাকা। যদি আরো বেশি আসে, 3 আর 4-এর পর 1, 1 শূন্য, 8 শূন্য, এগুলো পয়সা আছে, আমরা এত কিছু নিলাম না। তাহলে দেখো আমরা টাকাটা কি পেয়ে গেছি। তার মানে 5 বছর পর যদি এই জনাব আদনান 2 লক্ষ টাকা পেতে চায়, 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে, তাহলে আদনানকে বর্ষা ব্যাংকে এখন করে জমা রাখতে হবে বাবা। এখন যদি তাকে 1 লক্ষ, এই যে 24,000 টাকা জমা রাখতে হবে। এখন যদি সে 1,24,660 টাকা জমা রাখে, তাহলে সে কি পাবে? সে 5 বছর পরে 2 লক্ষ টাকা বর্ষা ব্যাংকে পাবে। দেখো এই ম্যাটটাকে তোমার বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। তোমাদের যদি কমেন্টস করতে কষ্ট হয়, ওই যে আমাকে কমেন্টস করেও জানাতে পারো, আমি তোমাদের কথা শোনার সুযোগ দিয়েছি। স্যার আপনি, আসলে আমি তো তোমাদের সবাইকেই আনমিউট করে দিয়েছি, যেহেতু আমাদের স্টুডেন্ট কম, তাই না? তোমাদের অনেকে ক্লাসে ডিরেক্ট প্রশ্ন থাকে, কমেন্টসে এত কিছু লিখতে পাও না। দেখা যায় কমেন্টসে একটা কথা লিখতে যেতে যেতে কি হয়, স্যার আরেক টপিকে চলে গেছে, তাই না? যেহেতু আমাদের স্টুডেন্ট কম, তোমরা সবাই ফ্রেন্ডলি প্রশ্ন করতে পারো, এটা কিন্তু আমাদের জন্য সুবিধা, অপরচুনিটি। যেটা সায়েন্স বা টিচাররা পারে না ধরে ধরে যে বোঝানোর বিষয়টা। যেহেতু আমাদের শিক্ষার্থী কম, তোমরা কথা বলে ধরে ব্যক্তিগতভাবে বোঝানোর সুযোগটি আছে।
আচ্ছা, মূলধনী আয় ব্যয় পক্কের কাছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চেয়েছো, আমি তোমাদের কথাটি নোটস করলাম। আমরা অবশ্যই কি করব, এর উপরে শাহিনুর স্যার, আমি এবং কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আশা করি অবশ্যই খুব সামনে শীঘ্রই তোমরা এর উপরে একটি ক্লাস পাবে। আমাদের ম্যাথ কিন্তু শেষ হয়নি, আমরা কিন্তু কেবল ঘ নাম্বার করেছি। আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি? 4 নাম্বার প্রশ্নেই দেখো, এটা কিন্তু এখনো বাকি আছে। ঘতে কিন্তু 3 মার্কস। আর এই ঘোড়ার গড়তে কত মার্কস? 4 মার্কস। আমাদের তো এটাও পারতে হবে না? চলো আমরা এটা একটু সলভ করে নেই। এটা কি, এটা মুছে দিই, তাই না? কি করবো? চলো এটা আমরা মুছে দিই। ক্লাসটি কেমন লাগছে তোমাদের একটু আমাকে জানিও কমেন্টসে। আর এই পর্যন্ত যদি না বুঝতে থাকো, সেটা আমাকে অবশ্যই অবশ্যই কি করবা, জানাবা। তোমরা যদি কথা না বলো, তাহলে আমি বুঝবো কিভাবে তোমার ক্লাসে আছো না ঘুমিয়ে গেছো। চলো, এখন আমরা কি করব, টানা প্রশ্ন যদি সলভ করি। আহ অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো কি ভালো? তুমি কি অনেক ভালো বুঝতে পারছো, নাকি মূলধন আয় ব্যয় পক্ষে ক্লাস চাই, এটা অনেক ভালো? চলো দেখি। আমার পরে প্রশ্নটি ছিল, কোন ব্যাংকে টাকা জমা রাখা জনাব আদনানের জন্য অধিক লাভজনক বলে তুমি মনে করো? তার আগে আমরা ঘর অ্যান্সারটা যদি কোথাও লিখে রাখি, তাই করে যেন ভুলে যাই। ঘর অ্যান্সার ছিল কত? 1,24,000, সম্ভবত 660 টাকার মতো ছিল, তাই না? এটা কিন্তু আমরা ঘর অ্যান্সার পেয়েছি। তার মানে পরে বলছে কোন ব্যাংকে টাকা জমা রাখলে যেন আপনার জন্য অধিক লাভজনক। তার মানে দেখো, প্রশ্নে যে আমরা দেখি, প্রশ্নে কিন্তু আমার দুইটা ব্যাংকের কথা বলেছিল, তাই না? এই যে দেখো, একটি কি বলেছিল, একটি বলেছিল ভরসা ব্যাংক, আরেকটি ব্যাংক ছিল কি, এই যে সঞ্চয়ী ব্যাংক। তার মানে আমরা গত তো ভরসা ব্যাংকের টাকাটা বের করে ফেলেছি, যে ভরসা ব্যাংকে যদি 5 বছর পর 2 লাখ টাকা পেতে চায়, তার জন্য আপনাকে এখন আজকে এই মুহূর্তে 1,24,660 টাকা জমা দিতে হবে। তাহলে সঞ্চয়ী ব্যাংকের টাকা যদি আমরা বের না করি, তাহলে আমরা বুঝবো কিভাবে কোন ব্যাংকে জমা রাখা ভালো? চলো তাহলে আমার সঞ্চয়ী ব্যাংক হিসাবটা করে ফেলি। মাইদের শুধু আমার তাহলে কি করতে হবে স্যার, আমার সঞ্চয়ী ব্যাংকে যে তথ্যগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলো তুলে ফেলতে হবে। দেখো একইভাবে প্রশ্নে এন এর মান দেওয়া আছে কত? 5 বছর, রাইট? লিখে ফেললাম। 2 লক্ষ টাকা পাওয়ার আশায়, তার মানে কি আগামীতে ভবিষ্যতে পাবে। তার মানে 2 লাখ টাকা কি ভবিষ্যৎ মূল্য, মানে লিখতে পারি এফবি সমান সমান কি 2 লক্ষ টাকা। তারপর দেখো, 32 টাকা ব্যাংকে জমা রাখতে চান, সঞ্চয়ী ব্যাংক তাকে বার্ষিক কি দিচ্ছে? 10% সুদ দিচ্ছে। তার মানে আমার আয়ের মান কত? 10%, বা 0.10, রাইট? প্রস্তাব দিয়েছে। চলো তাহলে আমার এটা কি বের করতে হবে? পিবি, বর্তমান মূল্যটা বের করতে হবে। তাহলে বর্তমান বের করতে আমার সূত্র কি জানি? অবশ্যই জানি। পিবি সূত্রটা কি ছিল স্যার? পিবি ইকুয়ালস টু, উপরে যাবে কি এফ বি, রাইট, নিয়ে যাবে 1/1 + i⁻n। দেখো তো, এখানে কি আমার কোথাও চক্রবৃদ্ধির কথা বলা আছে? মানে সঞ্চয় ব্যাংকে আমাকে চক্রবৃদ্ধি দিচ্ছে? নিশ্চয়ই দিচ্ছে না। যে চক্রবৃদ্ধি এখানে দিচ্ছে না, আমাকে এম এর মান নেই, তাহলে এই আইন নিচে আমার এম বসাবো না, এন এর সাথে এম কি করব না, আমরা গুণ করব না। তাহলে এটি কি, এটি হচ্ছে সূত্র। চলো আমরা ঝটপট কি করে ফেলি, মানগুলো আমরা বসিয়ে ফেলি। দেখো এফবির মান কত ছিল, এই যে দেওয়া আছে 2 লক্ষ টাকা, হ্যাঁ? তাহলে আমরা উপরে বসাবো কি 2 লক্ষ। এক, তো সূত্রে এক থাকবে, আয়ের মান কত 0.1। এন এর মান কত ছিল স্যার? এন এর মান ছিল দেখো 5 বছর। চলো এবার যে আমরা যোগ বিয়োগ করি, হ্যাঁ, উপরে 2 লাখ টাকা, 2 লাখই থাকছে। আর একের সাথে যদি 0.1 যোগ করি, তাহলে 1.10 থাকবে। এর পাওয়ার আছে কি, পাওয়ার আছে 5। ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাদের শিখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় ম্যাথ পারলেও যোগ বিয়োগে ক্যালকুলেশন গুণ ভাগে ভুল করে একদম সর্বনাশ, জিরো চলে আসবে। তাহলে ক্যালকুলেশন হাতে নাও, 1.10, রাইট? এরপর পাওয়ার দিবা কত? পাওয়ার দিতে হবে তোমাদের 5। চলো যদি 5 পাওয়ার দিই, তাহলে আসে কত? 1.6105 এটা আমরা ভাগ দিব কি দিয়ে? এটা আমরা ভাগ দিব 2 লক্ষ টাকা দিয়ে। তারপরে 2 লক্ষ তুলি, এটা যদি ভাগ দাও 1.6105 দিয়ে ভাগ দাও, তাহলে আসবে কত? দেখো 1,24,184.26 টাকা। দেখো, তার মানে আমরা কিন্তু গতে কি বের করেছিলাম, ভরসা ব্যাংকের টাকা বের করেছিলাম। ভরসা ব্যাংকে যদি আমি যদি ভরসা ব্যাংক এবং সঞ্চয়ী ব্যাংক
দুটো ব্যাংকে যদি আমি যদি 5 বছর পরে 2 লক্ষ টাকা পেতে চাই, তাহলে আজকে এই মুহূর্তে আমার আ- আদনানকে কি করতে হবে? ভরসা ব্যাংকে টাকা রাখতে হবে কত টাকা? 2,24,660 টাকা জমা রাখতে হবে। অপরদিকে সঞ্চয় ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? সঞ্চয় ব্যাংকে জমা রাখতে হবে 1,24,184 টাকা। এই যে এটা। তাহলে বলো তো, তোমরা আমাকে জানাও, এই জনাব আদনান তাহলে কোন ব্যাংকে টাকা জমা রাখবে? সে কি ভরসা ব্যাংকে টাকা জমা রাখবে নাকি সঞ্চয় ব্যাংকে টাকা জমা রাখবে? দেখি তোমরা কতটুকু বুঝেছো। আমাকে একটু কি করো, দ্রুত জানাও। একটু আমাকে কি করো, জানাও। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? বলো, যারা ক্লাস করছো তারা আমাকে জানাও, জনাব আদনান এখন কোন ব্যাংকে তারা কি করবে? টাকা জমা রাখবে। ক্লাসে মিথিলা আছো, রাফিমা আছো, একটু আমাকে জানাও বাবারা। কায়ে জারিফ আছো, বলো জনাব আদনান কোন ব্যাংকে টাকা জমা রাখবে? সঞ্চয় ব্যাংক। হ্যাঁ, দাঁড়াও, কে বলেছে একটু আবার বলো। সঞ্চয় ব্যাংক। আচ্ছা, সঞ্চয়ী ব্যাংক, তাই না? বলো তো সঞ্চয়ী হুম। ব্যাংকে সে কেন রাখবে? কেন সঞ্চয়ী ব্যাংকে টাকা জমা হয় তার জন্য লাভজনক হবে? সঞ্চয় ব্যাংকে কম টাকা রাখতে হইব আর কি। আহ আচ্ছা, ঠিক আছে, ভালো বলেছো। কারণ আমি যে দুইটা ব্যাংকে টাকা রাখি, আমি তো 5 বছর পরে 2 লক্ষ টাকাই পাবো, তাই না? তাহলে জি কত জি। কম টাকা রাখলে আমি 2 লক্ষ টাকা পাবো? যত কম রাখতে তত আমার জন্য লাভ না? দেখো, ভরসা হুম ব্যাংক বলছে 1,24,660 টাকা রাখতে, আর সঞ্চয় ব্যাংক মাইনাস বলছে এক করলে, লক্ষ চব্বিশ মাইনাস হাজার করলে একশো চুরাশি টাকা শোনা তাই যাইব। না? হ্যাঁ, যদি তুমি মাইনাস করো, তাহলে যে 400 টাকার মতো যে তুমি হুম। পার্থক্যটা পাবা, এটাই হচ্ছে কি লাভ। তার মানে জনাব আদনানকে অবশ্যই কোন ব্যাংকে টাকা জমা রাখতে হবে? সঞ্চয় ব্যাংক। সঞ্চয়ী ব্যাংকে টাকা জমা রাখতে হবে। তার মানে শুধু এই ম্যাথ করে এই পর্যন্ত রেখে দিলে হবে না কিন্তু, তোমায় কি করতে হবে? ছোট্ট একটা মন্তব্য লিখতে হবে। ঠিক জি লিখবে? স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ, মন্তব্য লেখা দিলেই হয়ে যাবে। মন্তব্য কি আমি লিখে দেবো না তোমরা লিখতে না পারবে? না, আপনার লেখা দিতে হইব না, ওটা পারবো, ওটা পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে জনাব আদনানের কোন ব্যাংকে? অবশ্যই সঞ্চয়ী ব্যাংকে জমা সঞ্চয় রাখা ব্যাংক। ভালো। কেন ভালো? কারণ সে একই টাকা 2 লাখ টাকাই পাবে, কিন্তু বর্তমানে তাকে 400 টাকা বা 400 সামথিং কিছু টাকা ভরসা ব্যাংকে চেয়ে কম জমা রাখতে হবে। তাহলে এটা অবশ্যই তার জন্য কি ভালো। লাভজনক। হুম। বলো, আর কোনো প্রশ্ন তোমার আছে কিনা? এই পর্যন্ত তোমরা কি কি বুঝতে পাওনি? যদি এমন কিছু থেকে থাকে আমাকে অবশ্যই জানাও, আমরা আবার আলোচনা করব। না, এটা বুঝছি। ওকে। নেক্সট এই মূলধনী আয় ব্যয় পাককলনের একটা ক্লাস চাই আর কি। আচ্ছা, মূলধনী আইবে পাকনা, ওটা কিন্তু এই চ্যাপ্টারে না, এটা কি এই চ্যাপ্টারে বলো? না না, ওটা 6 অধ্যায়। হ্যাঁ, 6 অধ্যায়, হ্যাঁ। তো ওইটা খুব শীঘ্রই তোমাদের আসবে, তোমরা দুশ্চিন্তা নিও না। তোমরা যেটা করবা, বাসায় কিছু প্র্যাকটিস করিও, তাই না? চ্যাপ্টার কিন্তু শেষ হুম। হয়নি, আর একটু বাকি আছে। দেখো এখানে কি দিয়েছে, দেখো তো একটু। 3টে স্টার মার্ক আছে, দেখতে পাচ্ছ? কয়টা? জি জি। 3টা। 3টা। কেন 3 স্টার মার্ক? কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা হুম একটা যখন শেষ করি, শুধু তো সৃজনশীল প্রশ্ন শেষ করি না, এসে জুড়ে থাকে বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ যেটা তোমরা বলো। তোমরা যদি হুম শুধু ম্যাথ করো, আমরা যদি থিওরি গুলো যদি গুরুত্ব না দেই, অনুধাবনমূলক জ্ঞান ও প্রশ্নের গুরুত্ব না দিই, তাহলে দেখবা শুধু ম্যাথ দিয়ে কিন্তু 10-10 পাওয়া সম্ভব না। সম্ভব? হুম। আবার এমসিকিউ না। তখন ভালো করতে পারবা না। দেখো এখানে একটা জিনিস দিয়েছে কি, বিধি 72। এটা কি ইংলিশে হুম। অনেক সময় বলে কি, রুলস 72। রুল 72। আর বাংলায় বলে কি বাবা, বলতো? বিধি 72। এই বিধি 72 জিনিসটা দেখবা, এটা ম্যাথের জন্য খুব গুরুত্বপূর্ণ জন্য, এটা কি একদম ডিরেক্ট 3 স্টার পরীক্ষা, এটা আসবে আবার এই আসবে যে, আসবে। হুম, আবার আ- এই যে খ নাম্বারেও আছে যে হ্যাঁ, বলো। রুল 72 কি। খ নাম্বার হ্যাঁ, প্রশ্নেও আছে রুল হ্যাঁ, 72 কি, এটা বিশ্লেষণ করতে কয়। হ্যাঁ। তবে এমসিকিউ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বিধি বাধ্য বলতে হুম কি বলছে? বিধি বাধ্য বলতে বোঝায় দ্বিগুণ হওয়ার আনুমানিক বছর, তাই না? তার মানে ধরো তোমাকে যে আমি একটা হুম প্রশ্ন বলি, যে ঠিক তুমি যদি কত পার্সেন্ট সুদের হারে, তাই না, বা হুম কত বছরে 12% সুদের হারে তুমি তোমার মূলধনটা দ্বিগুণ করতে পারবা, সেক্ষেত্রে এই যে দ্বিগুণ, কত হুম বছরে দ্বিগুণ, কত সুদের হারে দ্বিগুণ, এই দ্বিগুণ শব্দ যদি প্রশ্নে থাকে, তখন আমার চোখ বন্ধ করে কোনটা ব্যবহার করবে? এই যে বিধি 72 বা রুল 72টা ব্যবহার করবে। হুম দেখো শুধু লেখা আছে 72 ভাগ সুদের হার। হুম। আরেকটি প্রশ্ন দেখো, নিচে দেওয়া আছে কি, ই এ আর। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, ই এ হুম। আর এর পুনরূপ কি? ই এ আর বলতে কি বোঝায়? ই আর পুনরূপ জেনে এটা ক রাখো, নাম্বারে আসে?
হ্যাঁ, ক নাম্বার আসে, ক নাম্বার যেমন আসে হুম। আবার কি এমসিকিউ তেও কিন্তু আসে। এমসিকিউ পরীক্ষায় এবারও ক 1 নাম্বার নম্বরে ক্লাস ছিল, বহির্বিষয় এবার আসতে পারে। হ্যাঁ, পিটি ইয়ার মানে হচ্ছে পরীক্ষায় ক কি, নাম্বার ক্লাস ছিল? ইফেক্টিভ অ্যানুয়াল অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট। আরেকটি প্রশ্ন, সুযোগ